৯ ডিসেম্বর বুধবার রাত ৮টায় অনিমেষ করা এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় দেশে আরও ২৪ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬,৯৩০, নতুন ২,১৫৯ রোগী শনাক্ত। কাল পদ্মা সেতুতে বসছে সবশেষ স্প্যান, সম্পন্ন হচ্ছে মাওয়া জাজিরা প্রান্তের সেতু বন্ধন, অপেক্ষা স্বপ্ন পূরণের। সরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদন শুরু ১৫ ডিসেম্বর, আগামী সপ্তাহেই নীতিমালা জারি। দেশে করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৯৩০ জনের। ১৪০টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৭,০৪২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,১৫৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৬৭%। দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর বাড্ডা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিটেশনের মহাসচিব ডাক্তার আহমেদুল কবির। ডাক্তার আহমেদুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও দেখতে পেলাম যে করোনায় ২৪ জন মারা গেছেন। করোনা পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে এখন কি করণীয়? আপনাকে অনেক ধন্যবাদ। এখন পরিস্থিতি যেরকমটা যাচ্ছে, আমরা কিন্তু অনেক বেশি রোগীর চাপের মধ্যে আছি। বিশেষ করে সরকারি, বেসরকারি সমস্ত হাসপাতালের আইসিইউ এবং অন্যান্য জায়গায় কিন্তু এখন সিট পাওয়া আবার মুশকিল হয়ে যাচ্ছে। এখন পেশেন্টের ডেথ ডেথ রেটটাও অনেক অনেক ইদানিং কালে দেখছেন যে বেড়ে যাচ্ছে। এইটার কারণটা যেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে সতর্কতার জায়গাটা, ভাইরাস কিন্তু রিল্যাক্স হয়নি। ভাইরাস কিন্তু তার মতোই কিন্তু স্প্রেড করে যাচ্ছে। কিন্তু আমরা জিনিসটাকে খুব সহজভাবে নিয়েছি, যেটা আত্মঘাতী বলে আমার মনে হচ্ছে। বিশেষ করে এইটা কিন্তু খুব হাই টাইম যেভাবে ভাইরাস স্প্রেড করছে, তাতে আনএক্সপেক্টেডলি আমাদের অনেক অনেক লোককে আমরা কিন্তু হারিয়ে যেতে বসছি, এবং সামনের পরিস্থিতি কি হবে, কতটুকু ভয়াবহ হবে সেটা এই মুহূর্তে আন্দাজ করা যাচ্ছে যে এটা খুব খারাপের দিকেই যাবে। যে কারণে এখনই উচিত যে, যে সমস্ত জায়গায় রিসোর্ট এবং অন্যান্য জায়গায় শপিং মল বিভিন্ন জায়গা যেগুলো খুলে দেওয়া হচ্ছে, সেগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা অতি দ্রুত নেওয়া উচিত। এবং আমাদের যে টিকা না আসা পর্যন্ত আমাদের শতভাগ সতর্কতা নিশ্চিত করা উচিত। কারণ এই ভাইরাসে যে কেউ যে কোনো সময় মারা যেতে পারেন, এবং যিনি মারা যাচ্ছেন তার জন্য কিন্তু এটা 100%। আপনার পার্সেন্টেজের হিসাব করলে লাভ হবে না। আমরা বলছি ৩০ জন ৩৮ জন মারা যাচ্ছে। কিন্তু আমাদের দেশের একটি মানুষও যদি মারা যায়, যিনি মারা যাচ্ছেন তার জন্য, তার পরিবারের জন্য এটা কিন্তু 100%। এবং এই ভাইরাস থেকে একমাত্র রক্ষা কবচ হচ্ছে আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। যেহেতু এখনো সেরকম কোনো চিকিৎসা ব্যবস্থা বের হয়নি, আমাদের এই প্রিভেন্টিভ ব্যবস্থাটা শতভাগ নিশ্চিত করা উচিত। এবং কর্মক্ষেত্রে এবং সমস্ত জায়গায় প্রয়োজন হলে আগের মতো অনলাইনে অফিস করা, মাস্ক পরিধান করা, ওয়ার্ক ফ্রম হোম, এই সমস্ত দিকে যাওয়া উচিত। কারণ এখন এই ১-২ মাস যদি আমরা ঠিক মতো আমাদের এই প্রোটেকশনটা না নিতে পারি, আমার মনে হয় ভয়াবহ বিপত্তির দিকে আমরা যেতে যাচ্ছি। আমরা দেখতে পেলাম যে গত ২৪ ঘন্টায় ১৭,০৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে ৫০,০০০ নমুনা পরীক্ষা করার সক্ষমতা তাদের রয়েছে, এবং একই সঙ্গে ১০টি জেলায় তো অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে, র্যাপিড কিটের মাধ্যমে সেটিও শুরু হয়েছে পরীক্ষা করা। কিন্তু পরীক্ষা তো কম হচ্ছে কেন? যেখানে ৫০,০০০-এর সক্ষমতা আছে সেখানে ১৭,০০০ মাত্র পরীক্ষা। আমি আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যেটা উচিত, সিনড্রোমিক ডায়াগনোসিস, সিনড্রোমিক চিকিৎসা এবং সতর্কতা। এখন আর পরীক্ষার সংখ্যা বাড়িয়ে আপনি রোগ আক্রান্তের সংখ্যা কিন্তু কমাতে পারবেন না। ভাইরাস যখন আসে খুব আর্লি স্টেজে এই জিনিসগুলি কার্যকর ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি পরীক্ষা বৃদ্ধি করে তো রোগ প্রতিরোধ আপনি করতে পারবেন না। আপনাকে যে জিনিসটা সমস্যাটা হচ্ছে, এই ভাইরাসে তো মানুষ সংক্রমিত হলেও তার উপসর্গ থাকে না অনেক সময়। সুতরাং আপনি তো সংক্রমণ যাদের রয়েছে, উপসর্গ আছে, তাদের পরীক্ষা করছেন। এতে করে আপনি রোগটা কি করে প্রিভেন্ট করবেন? এখন বরং পরীক্ষার দিকে বেশি নজর না দিয়ে প্রিভেনশন কিভাবে করা যাবে, ধরে নিতে হবে সবাই সাসপেক্টেড কোভিড। এখন আমরা অনেক পেশেন্টকেই দেখছি অন্য কারণে আসছে, কোভিড এর উপসর্গ নেই, কিন্তু পরীক্ষা করলে দেখা যাচ্ছে সে কোভিড আক্রান্ত। এবং উপসর্গবিহীন কোভিড আক্রান্তের সংখ্যাও কিন্তু অনেক বেশি। যে কারণে আপনাকে পটেনশিয়ালি কোভিড আক্রান্ত মনে করে অপরিচিত জায়গায় যাওয়া, তারপরে আপনার বিভিন্ন জায়গায় একসঙ্গে গ্যাদারিং করা, কমিউনিটি হাউসে যাওয়া,
অথবা আপনার অপরিচিত লোককে বাসায় ইনভাইট করা, এগুলো কিন্তু কমিয়ে দিতে হবে। কারণ আপনি জানেন না যে কে কোভিড আক্রান্ত, কে কোভিড আক্রান্ত নয়। এই ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অন্যান্য ভাইরাসের চেয়ে এটার ভিন্নতা হচ্ছে এটি উপসর্গহীন অবস্থায় কিন্তু রোগটাকে ছড়াচ্ছে। অন্য ভাইরাসের যেটা ছিল, যখনই উপসর্গ দেখা দিচ্ছে তখন আপনি সতর্ক হয়ে ওখান থেকে সরে যেতে পারবেন। কিন্তু এটি তো উপসর্গ হওয়ার আগেই কিন্তু অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যে কারণে আপনি ঠিক বুঝতে পারছেন না যে রোগটি চিহ্নিত করার পরে কিন্তু আপনি সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন না। সুতরাং ইউনিভার্সাল প্রিকশনের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলতে হবে। 100% মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পেলাম যে অষ্টম মাসের তুলনায় সংক্রমণের নবম মাসে করোনার মৃত্যু বেড়েছে প্রায় 33%। এই যে এই সময় নতুন এই এত রোগীর মৃত্যু সংখ্যা বাড়ছে, এই মৃত্যুহার কমানোর জন্য কি করণীয়? প্রথমত দেখুন যে রোগের সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেই হিসেবে আপনি যদি রোগের আক্রান্তের সংখ্যার সঙ্গে মৃত্যুর কথা পর্যালোচনা করেন, তাতে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি মৃত্যুর সংখ্যা বেশি নয়। রোগী যখন অনেক বেশি হবে তখন মৃত্যুর সংখ্যাটা প্রপোর্শনালি বেশি দেখাবে। এখন চিকিৎসা ব্যবস্থা এবং ডক্টরদের যে চিকিৎসা করার যে সক্ষমতা এবং কনফিডেন্স এর জায়গাটা অনেক বেড়েছে। এখন আর কোনো এই জায়গাটায় হেসিটেন্সি নেই এবং চিকিৎসা ব্যবস্থাটা ভালো হবার জন্যই কিন্তু এই যদিও সংক্রমণ অনেক বাড়ছে, মৃত্যুর সংখ্যাটা একই রকম দেখাচ্ছে। আমরা এবার একটু ভ্যাকসিন প্রসঙ্গে আসি। অক্সফোর্ডের ভ্যাকসিন অনেক কার্যকর বলে দাবি করেছেন গবেষকরা, এবং চিকিৎসা জার্নাল দি ল্যান্সেটের প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে। যেহেতু আমাদের দেশে এই ভ্যাকসিন আসতে চলেছে, খবরটি আমাদের জন্য কতখানি স্বস্তিদায়ক? এইটা অবশ্যই স্বস্তিদায়ক। আপনারা দেখেছেন যে ব্রিটেনেও কিন্তু ভ্যাকসিন দেয়া হয়েছে এবং ইউএসএ তে ভ্যাকসিন দেয়া হচ্ছে, অস্ট্রেলিয়া তারা কিন্তু ভ্যাকসিনের জোগাড় করে রেখেছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যেই ভ্যাকসিনটা খুব সহজেই প্রিজার্ভ করা যাবে, যেমন অক্সফোর্ডের যে ভ্যাকসিনটার কথা বলছি আমরা, অ্যাস্ট্রাজেনেকা বা সিরামের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই ভ্যাকসিনটি কিন্তু টেম্পারেচার খুব স্বাভাবিকভাবে অনেক কম টেম্পারেচারে কিন্তু এটাকে রাখা যায়। কিন্তু অন্যান্য ভ্যাকসিন গুলো -70 -80 তে রাখতে হয়। যে কারণে আমাদের দেশের পরিবেশের সঙ্গে এই ভ্যাকসিনটি প্রিজার্ভ করা এবং আমাদের ইপিআই যে চেইন আছে সেটার মাধ্যমেই কিন্তু এই ভ্যাকসিনটি দেয়া যাবে। আরেকটি বিষয় হচ্ছে এই ভ্যাকসিনের কার্যকারিতা যতটুকু আছে তাতে করে কিন্তু মানে ভ্যাকসিনেট করতে পারলে সবাইকে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারবো। ভ্যাকসিনটা না আসা পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর ভ্যাকসিনের জন্য দ্রুত ব্যবস্থা সরকার যেভাবে করছেন, আমার মনে হয় যে অতি দ্রুত যদি ভ্যাকসিনটি চলে আসে তাহলে আমরা একটা স্বস্তির জায়গায় যেতে পারবো। ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়েছে তারা 20,000 স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা করেছে, এবং কম বয়সী প্রবীণ দুই ধরনের মানুষের ক্ষেত্রেই এই ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ মিলেছে। এই প্রমাণ আমাদেরকে কতখানি আশাবাদী করে তোলে? অবশ্যই যেকোনো ভ্যাকসিনের সাফল্য আমাদেরকে তো অবশ্যই আশাবাদী করবে। কারণ ভ্যাকসিনটা যদি আপনার কার্যকর না হয় তাহলে সেই ভ্যাকসিন এনে তো লাভ নাই। যেহেতু ফেজ 3 ট্রায়ালে অনেক বড় একটি ট্রায়াল হয়েছে এবং সেখানে এই ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা যেই পেজে ছিলাম ভ্যাকসিনটি অতি দ্রুত আমাদের দেশে এনে আমাদের যারা হাই রিস্ক গ্রুপে রয়েছে হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে প্রথমে দেওয়া উচিত। ডক্টর, নার্সেস যারা চিকিৎসার সঙ্গে জড়িত তাদের মধ্যে এই ভ্যাকসিনেটটা করতে পারলে তারা আরো বেশি আ নিরাপদ হয়ে চিকিৎসা করতে পারবেন। তারপর যারা হাই রিস্ক গ্রুপ রয়েছে, যাদের মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে, যাদের অন্যান্য কোমরবিডিটি রয়েছে, তাদেরকে যদি আমরা ভ্যাকসিনেট করতে পারি, প্রথম ধাক্কায় আমরা মৃত্যুর হারটা কিন্তু কমিয়ে ফেলতে পারবো। এবং এইটা আমাদের জন্য একটি অনেক বড় সুখবর হবে বলে আমি বিশ্বাস করি। বলা হচ্ছে মাস্ক দ্বিতীয় ভ্যাকসিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মাস্ক পরায় অনেকেরই অনেক ধরনের অনীহা। যখন অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত, তখন অনেকে নানা ধরনের অজুহাত তুলে ধরছেন। এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন একটি জিনিস যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই এটাতে অসম্ভব কড়াকড়ি আরোপ করা উচিত। প্রয়োজন হলে এইটা শুধুমাত্র ভ্রাম্যমাণ আদালত দিয়ে ওই ১টা ২টা জায়গায় গিয়ে আপনি এইটা করেন, নাহলে মাস্ক দিলাম। এত ঢিলেঢালা ভাবে এটা করলে লাভ হবে না। এইটার জন্য প্রয়োজন হলে আমাদের যেকোনো রকম আইন প্রয়োগকারী সংস্থাকে প্রতিনিয়ত এইটার জন্য পর্যবেক্ষণে থাকতে হবে। প্রয়োজন হলে এটাকে ফোর্স করতে হবে। তাদেরকে মাস্ক পরতে বাধ্য করতে হবে। আদারওয়াইজ এই যে অপরিণামদর্শী ঘটনাগুলি ঘটছে, প্রিমেচিউর ডেথ হচ্ছে, এটা কিন্তু প্রিভেন্ট করা যাবে না। এবং আপনাদের মাধ্যম, গণমাধ্যম, মিডিয়া এবং আমাদের যে আ চ্যানেল গুলো রয়েছে, বোথ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনারাও যদি এভাবে জনগণকে এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন যে আপনি হয়তো বয়স কম, আপনি রোগটা নিয়ে আসছেন, আপনার পিতামাতাকে আপনি
প্রকারান্তরে হত্যাই করছেন। কারণ আপনি মাস্ক পরছেন না, আপনার উপসর্গ নেই। আপনার যেহেতু বয়স কম আপনি বেঁচে যাচ্ছেন, কিন্তু আপনার মাধ্যমে আপনার বাসায় যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি আছে, যার ডায়াবেটিস রয়েছে, প্রেশার রয়েছে, সেই সমস্ত লোকগুলিকে আক্রান্ত করছেন এবং তারা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সুতরাং এই যে ভয়াবহতার জায়গাটা, যে রোগটা হলে আপনি হয়তো আক্রান্ত হচ্ছেন না, আপনি ভাবছেন আপনি বেঁচে যাচ্ছেন, কিন্তু আপনার মাধ্যমে আপনার নিকটজনের যে ক্ষতি হচ্ছে, সেই ভয়াবহতাটাকে একদিকে তুলে ধরতে হবে, আরেকদিকে আইনের সঠিক প্রয়োগও করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে এবং তাদেরকে এইটার গুরুত্বটাও বোঝাতে হবে। ২ টা একসঙ্গে না করলে যেটা হবে, এটা চোর পুলিশ খেলার মতো হবে। আপনি এদিকে দিবেন মাস্ক, উনি খুলে আরেক দিকে চলে যাবেন। কিন্তু সে তো এই প্রয়োজনীয়তাটা তাদেরকে বুঝতে হবে। একদিকে তাদেরকে বাধ্য করতে হবে পড়বার জন্যে, আরেকদিকে সমস্ত জায়গা থেকে এই জিনিসটার যে প্রয়োজনীয়তাটা কতটুকু সেটাও কিন্তু বুঝিয়ে তুলতে হবে। দুটোর যদি সমন্বয় ঘটে, তখনই কেবল জিনিসটা কার্যকর হবে। জনাব আহমেদুল কবির, আমরা দেখতে পাচ্ছি যে শীতকাল প্রায় পড়ে গেছে এবং আগামী রোববার থেকে এই শীতের তীব্রতা আরও বাড়বে। এই ঋতু পরিবর্তনের সময় সাধারণ ঠান্ডা জ্বর কিন্তু খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এখন অনেকেই জ্বর হলে অনেক আতঙ্কিত হয়ে পড়ছেন। জ্বর হলে তারা এখন কি করবেন, বা এরকম ঠান্ডা জ্বর হলে তারা কি করবেন? এখন দেখুন, দুটো জিনিস কিন্তু এখানে হচ্ছে। একটা হচ্ছে যে আমরা কিন্তু এখন অনেক ডেঙ্গু পেশেন্টও পাচ্ছি। জ্বর হয়ে ডেঙ্গুতেও আক্রান্ত হচ্ছে। আবার সেই ডেঙ্গু রোগী হাসপাতালে গিয়ে কোভিড আক্রান্ত হচ্ছে। তার জন্য কিন্তু ডাবল হিট হচ্ছে। আর নরমালি যে ঠান্ডা জ্বর-টর হচ্ছে, এইটা কিন্তু আরেকটা প্রবলেম। আপনি নরমালি অনেক কোভিড রোগী কিন্তু উপসর্গবিহীন থাকে। তার যখনই এই ঠান্ডা, হাঁচি, কাশি হচ্ছে, তার মাধ্যমে সে কিন্তু রোগটাকে আরো বেশি ছড়িয়ে দিচ্ছে। সুতরাং সব মিলিয়ে এই এই জিনিসটাকে সেগ্রিগেট করবার জন্য র‍্যাপিড বা অ্যান্টিজেন টেস্ট যেটার ব্যবস্থা করা হয়েছে, সেটা আরো বেশি করতে হবে। যাতে একটা মানুষকে আমরা স্বস্তির জায়গায় নিয়ে আসতে পারি যে আপনার ঠান্ডা, জ্বর, হাঁচি, কাশি এটা কোভিড নয়। দ্রুততার সঙ্গে যদি আমরা এটাকে চিহ্নিত করতে পারি, তাহলে জনগণকে একটি স্বস্তির জায়গায় নেওয়া যাবে। ডক্টর আহমেদ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। কাল পদ্মা সেতুতে বসছে সবশেষ ৪১ নম্বর স্প্যান। এর মধ্য দিয়ে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু দৃশ্যমান হচ্ছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে বসে প্রথম স্প্যান। ৪১টি বসাতে সময় লাগলো ৩ বছর ৩ মাস। প্রকৌশলীরা বলছেন, নদীর বৈচিত্র্যময় গতি, প্রকৃতি, তীব্র স্রোত ও পলি জমে যাওয়া এসব ছিল স্প্যান বসানোর চ্যালেঞ্জ। এসব বিষয় নিয়ে কথা বলতে, পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা পদ্মা সেতু নিয়ে অনেক ধরনের বাংলাদেশের বাধা বিপত্তি এসেছে, কিন্তু তারপরও এই পদ্মা সেতুর প্রায় স্বপ্নের দ্বার প্রান্তে পুরোটাই দৃশ্যমান হবে আগামীকাল এই ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে ১ থেকে ১.৫% জিডিপিতে আরও সমৃদ্ধ করবে। সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক দিকে কি কি সুফল বয়ে আনবে পদ্মা সেতু? দেখুন, এটা আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত একটা লক্ষ্য, এবং এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের জনগোষ্ঠী, যে বিশাল জনগোষ্ঠী সেখানে আছে, তাদের একটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক আকাঙ্ক্ষা এবং দাবি। এটা কিন্তু ২০০৮ সাল থেকে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছিল। শুরু হয়েছিল $১.২ বিলিয়ন একটা। স্যার, আপনার কাছে জানতে চাইছি যে পদ্মা সেতু নিয়ে তো অনেক ঘটনা এবং ঘটনা প্রবাহ ঘটেছে। এরপর নিজস্ব অর্থায়নে এত বড় সেতু করা একটি অনেক বড় চ্যালেঞ্জ ছিল। পদ্মা সেতুর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি নিয়ে আপনি যদি একটু বলেন। দেখুন, পদ্মা সেতুটা ১ বছর নির্মাণ হয়নি, এটা অনেকদিন ধরেই হয়েছে। ফলে সেতু নির্মাণে আমাদের ব্যয় হয়েছে $৪ বিলিয়ন বেশি। এটা কিন্তু বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সাথে কিন্তু এত বড় আকারের ব্যয় নয়। প্রতি বছরে যদি আমরা হিসাব করি, প্রতি বছরে হয়তো অর্ধ বিলিয়নের কম খরচ হয়েছে। এখানে $৪ বিলিয়ন খরচ হয়েছে গত ৭-৮ বছর ধরে। তো $৫০০ মিলিয়ন আমাদের প্রতি বছর খরচ করা হয়েছে এটার পিছনে, এবং সেটা করার সামর্থ্য আমাদের আছে, এবং আছে বলেই সরকার এটা এককভাবে নিজস্ব অর্থায়নে করার জন্য উদ্যোগী হয়েছিল। অতীতে হলে আমরা কিন্তু পারতাম না। যমুনা সেতু যখন আমরা করেছিলাম, তখন কিন্তু আমাদের এই আর্থিক সামর্থ্যটা আমাদের ছিল না। তখন আমাদেরকে বৈদেশিক সাহায্যের উপর আরো বেশি নির্ভরশীল হতে হতো। এখন কিন্তু আমরা এগুলো করতে পারি, সেই সক্ষমতা আমাদের এসেছে। কাজেই এটা বাংলাদেশেরই অর্জন যে আমরা শুধু পদ্মা সেতু নয়, আগামীতে আরো বড় বড় প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়ন বা আংশিকভাবে নিজস্ব অর্থায়নের মাধ্যমে আমরা করতে পারবো। এই বিষয়ে আমাদের
দৃঢ়তা আসছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সরকার কিন্তু বিশেষ করে সেতু বিভাগ একটা বিশাল অভিজ্ঞতা অর্জন করলো, এবং এই অভিজ্ঞতাটা পরবর্তীতে দ্বিতীয় পদ্মা সেতু বা দ্বিতীয় যমুনা সেতু এবং অন্যান্য জায়গায় সেতু নির্মাণে বাংলাদেশে তো সেতু আমাদের বানাতেই হবে, বিশেষভাবে কাজে লাগবে। কারণ এটা কিন্তু একটা বিশাল অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা এই প্রজন্মের যারা ইঞ্জিনিয়ার এখানে কাজ করেছে তারা এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই এই অভিজ্ঞতাটা কাজে লাগাবেন এবং বাংলাদেশকে আরো অনেক যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়নে অনেক সহায়তা দিতে পারবে। সেটাও আমাদের একটা অর্জন। এই মুহূর্তে যে সংকটটি অতিক্রম করছি সেটি হচ্ছে করোনা সংকট। করোনা সংকটের কারণে পদ্মা সেতুর নির্মাণ কিছুটা বাধাগ্রস্তও হয়েছিল। সামনে পদ্মা সেতুর যে কার্যক্রম আছে সেখানে কি করোনা কোনো প্রভাব ফেলতে পারে কিনা? আমার মনে হয় যে ফেলা উচিত নয়, ফেলতে পারবে না তা বলা যাবে না, কিন্তু সরকার এখন যথেষ্ট প্রস্তুত। প্রথম দিকে যে সমস্যাটা হয়েছিল যে এখানকার বড় প্রজেক্টগুলোকে কোয়ারেন্টাইন করা হয়নি, তখনও সেই জিনিসটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। পরে আমরা দেখেছি যে মাতার বাড়ির প্রজেক্টে জাপানিজরা কিন্তু খুব ভালোভাবে কোয়ারেন্টাইন করে ফেলেছিল এবং ফলে ওই প্রকল্পটা কিন্তু সুন্দরভাবে এগিয়ে চলছিল। পরবর্তীতে পদ্মা সেতুতে চাইনিজ যে কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু কোয়ারেন্টাইন ছিল, তারা কিন্তু বাংলাদেশেই ছিলেন, কিন্তু বাংলাদেশি যেসব কর্মী বাহিনী সেখানে কাজ করতো তারাই কিন্তু গ্রামে চলে যায় এবং এবং এই সংক্রমণকে আরো প্রসারিত করতে সাহায্য করে। কিন্তু যাই হোক, বর্তমানে সরকার এটাকে কোয়ারেন্টাইন ব্যবস্থার মাধ্যমে করছে এবং এটাই কার্যকর ব্যবস্থা হবে। এই যে দ্বিতীয় ওয়েভটাও আসছে, এখানেও আমার মনে হয় যে পদ্মা সেতুর কাজে কোনো প্রকারের বিঘ্ন সৃষ্টি হওয়া প্রয়োজন নাই, সেটাই আমার কাছে মনে হয়। ডক্টর হাসান এইচ মনসুর, আমরা দেখতে পাচ্ছি যে মাওয়ার আগে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত এই রাস্তার দুই পাশে এখন অনেক ধরনের স্থাপনা তৈরি হচ্ছে। অন্যদিকে যদি আমরা জাজিরার ওই প্রান্তে যাই সেখানেও দেখতে পাই যে মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান অনেক জায়গায় গড়ে উঠছে এবং অনেকেই সেখানে করার জন্য জমিও কিনে রেখেছেন। অর্থাৎ এই অঞ্চলের মানুষদের একটি অর্থনীতিতে যেমন প্রাণ সঞ্চার হবে, আবার কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে। আবার যদি আমরা বিভিন্ন ঘূর্ণিঝড় অথবা এরকম দুর্যোগের কারণে বিভিন্ন মানুষকে দেখেছি যে এখানে ক্লাইমেট রিফিউজি হিসাবেও তারা আছেন, এদের কর্মসংস্থানেও একটি বিরাট ভূমিকা রাখতে পারে পদ্মা সেতু। অবশ্যই আমরা যদি দেখি, আমরা ডেমোগ্রাফিকটা দেখেছি এই অঞ্চলের, এখানে প্রোডাক্টিভিটি কম, এখানে জমির উর্বরতা কম এবং এখানকার মানুষ বেশিরভাগ চিটাগং এবং ঢাকাতে কাজ করে। সেই কারণে তাদেরকে যদি তাদের কর্ম এখানে সৃষ্টি করা যায় সেটা অবশ্যই তাদের জন্য বিশেষ উপকারে লাগবে। আমি মনে এই কর্মসংস্থান এখানে সৃষ্টি হবে, এই উৎপাদনশীল কার্যক্রম সেখানে হচ্ছে এবং সেটা আমাদেরকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। ডক্টর হাসান এইচ মনসুর, পদ্মা সেতু প্রায় এই দ্বারপ্রান্তে এবং এই সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, তিনি বলছেন যে বারবারই বাংলাদেশ কারোর কাছে আর মাথা নত করে থাকবে না, আমরা যে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি, আন্তর্জাতিক বিশ্বেও এটি বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আপনার কি মনে হয়? না, আমার মনে হয় যে এই ক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক ছিল। বিশ্বব্যাংক একটা বড় ভুল করেছিল, একটা বিশাল একটা প্রজেক্টের তাদের একটা অবদান তারা রাখতে পারত, যেমনভাবে তারা রেখেছিল যমুনা সেতুতে, জাপানি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও রেখেছিল। কিন্তু বাংলাদেশ এইবারের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে তারা সাহায্য করে নাই প্রথম দিকে। সেই কারণে বাংলাদেশ সরকার এককভাবেই এগিয়েছে এবং বাংলাদেশ সরকার এটা প্রমাণ করতে পেরেছে যে তারা এটা করতে পারে। এবং সেটা কিন্তু আমি মনে করি যে ভূ রাজনীতি এবং আমাদের সাথে বিশ্বব্যাংক এবং অন্যান্য দাতা গোষ্ঠী যে সম্পর্ক, সেটাকে একটা সুদৃঢ় স্থানে নিয়ে যাচ্ছে আমাদের জন্য, এবং আমরা কিন্তু আর ডিকটেটেড হব বলে আমার কাছে মনে হয় না। তবে এটাও ঠিক, আমাদেরকেও বুঝতে হবে যে আমরা দায়িত্বশীল একটা জাতি। আমরা যেটা ভালো আমাদের জন্য, যদি কেউ ভালো উপদেশ দেয়, ভালো কার্যক্রম নিয়ে আমাদের কাছে আসে, আমরা অবশ্যই সেগুলো গ্রহণ করব। আমাদের অর্থের প্রয়োজন আছে, আমরা একেবারে উন্নত দেশ তো হয়ে যায়নি, কাজে একটা সমঝোতার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ডক্টর হাসান এইচ মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে 15ই ডিসেম্বর। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি হবে 30শে ডিসেম্বর। এমন ভর্তি নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে জারি হবে এই নীতিমালা। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন তেজগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রেবেকা সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি দেখতে পেলাম যে ভর্তির কার্যক্রম নিয়ে এবং এবার কি প্রক্রিয়ায় ভর্তি হবে সেটি নিয়ে অভিভাবকদের মধ্যে অনেক ধরনের উদ্বিগ্নতা আমরা দেখতে পেয়েছি। আপনি একটু আমাদের পরিষ্কার করবেন এবার ভর্তি কার্যক্রমটি কিভাবে করছেন আপনারা? থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে ভর্তি পরীক্ষাটি একটু অন্য বছরের তুলনায় একটু আলাদা। অন্যান্য বছর আমরা অনলাইনে ভর্তি ফর্ম দিয়ে থাকি এবং সেইটি পূরণ করার পরে তারা অনলাইন থেকেই অ্যাডমিট কার্ড পেয়ে যায়। তারপরে আমাদের সার্কুলার অনুযায়ী ভর্তি পরীক্ষার ডেট দেওয়া হয় এবং আমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন গ্রুপে আলাদা আলাদা করে পরীক্ষা হয়। কিন্তু এবার করোনার কারণে পরীক্ষাটি বাতিল করে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আবেদনের প্রক্রিয়াটি আগের মতোই রয়ে যাবে। এটি অনলাইনে আগে যেমন করে আবেদন করতো ঠিক তেমনই আবেদন করবে। শুধুমাত্র ক্লাসের শূন্য ভ্যাকেন্ট পোস্ট অনুযায়ী তাদের লটারির মাধ্যমে আমরা ভর্তি করব। এটি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত হয়েছে। এই ভর্তির আবেদন শুরু হবে হচ্ছে 15 ডিসেম্বর থেকে। রেবেকা সুলতান, আপনার কাছে জানতে চাইছি যে আবেদন করার সুযোগ তারা কবে থেকে পাবেন এই ভর্তির? ঠিকই বলেছেন, 15 ডিসেম্বর থেকে আমরা এখন আমাদের সরকারি যে প্রক্রিয়াগুলি অর্থাৎ টেলিটকের সঙ্গে যে চুক্তি প্রক্রিয়া মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে হয়ে থাকে সেটি হয়েছে এবং আমাদের কাছে আজকে নতুন একটা SMS আসছে। আমরা আমাদের ভ্যাকেন্ট সিট গুলো দিব। তারপরে সেখানে আমাদের স্কুলের অনলাইনে যত তথ্য আছে সবগুলো আপডেট করব। আমরা সমস্ত তথ্য পেয়ে গেছি। আপডেট করার পরে তখন অভিভাবকরা তাদের ছাত্রীদের পছন্দের স্কুলগুলিতে আবেদন করতে পারবে। অর্থাৎ এই প্রক্রিয়াটি এই সপ্তাহে কমপ্লিট হলে হয়তোবা 15 তারিখ থেকে তারা আবেদন করতে পারবেন। আর অন্যবার তো ভর্তির পরীক্ষা হয়, এবার সেটি হচ্ছে না, এবার লটারির মাধ্যমে হচ্ছে। এই লটারির প্রক্রিয়াটি কিভাবে হবে? লটারির প্রক্রিয়াটি অন্যান্য বছর ক্লাস 1 এ কিন্তু লটারি হয়ে থাকে এবং লটারিটি খুবই স্বচ্ছ প্রক্রিয়া হয়। এটা একটা কমিটি থাকে, প্রশাসনিক কমিটি, মিনিস্ট্রির মেম্বাররা থাকেন, জনপ্রশাসনের থেকে মেম্বাররা থাকেন, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেম্বার থাকেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মেম্বার থাকে, অর্থাৎ একটি ভর্তি কমিটি থাকে লটারির জন্য। তারা স্কুলে উপস্থিত থেকে জনসম্মুখে লটারিটি করে থাকেন খুবই ফেয়ার অ্যান্ড মানে একদম ট্রান্সপারেন্ট ওয়েতে। সেখানে অভিভাবকরা উপস্থিত থাকেন এবং লটারি ঘোষণা করা হয় এত রোল এত। এটি ক্লাস 1 এর ক্ষেত্রে। কিন্তু এইবার করোনার জন্য অভিভাবকদের আমরা সেইভাবে উপস্থিত রেখে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত রাখতে পারবো কিনা ঠিক এখনো জানি না। এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদের নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের ট্রান্সপারেন্ট ওয়েতেই লটারি করতে চাই বা ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাই। আপনি যেই নিয়মগুলি বললেন 15 ডিসেম্বর থেকে ভর্তির আবেদন করতে পারবে এবং 30 ডিসেম্বরের মধ্যেই লটারিটা হবে, এটি হচ্ছে সরকারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে। বেসরকারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে কি মন্ত্রণালয় কোনো ধরনের নির্দেশনা দিয়েছে, মন্ত্রণালয় বা অধিদপ্তর? আমি যেহেতু সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমি সরকারি প্রতিষ্ঠানের ব্যাপারেই বলতে পারবো। নিশ্চয়ই যে কোনো নির্দেশনা যদি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে বা নীতিমালা হয় তখন বেসরকারি প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চয়ই জানতে পারবেন বা তারাও আপনাদের কাছে মন্ত্রণালয়ের কি নির্দেশনা এসেছে? আমাদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশনা এখন ভর্তি ফর্ম কবে ছাড়া হবে এরকম নির্দেশনা আসে নাই। তবে আমাদের যে সফটওয়্যার যেটি অর্থাৎ টেলিটকের সঙ্গে চুক্তি করার পর যে সফটওয়্যার সেখানে আমরা এখন ভ্যাকেন্ট পোস্ট দিব এবং আমাদের কিছু কার্যক্রম থাকে, ওইটি ফিল আপ করা হয়ে গেলে তখন অভিভাবকরা আবেদন করতে পারবেন। এবার যেই প্রক্রিয়াগুলি হবে তার মধ্যে তার মানে সশরীরে আর কোনো অভিভাবককে স্কুলে আসতে হচ্ছে না, তারা লটারির মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া সবকিছুই তারা অনলাইনেই করতে পারছেন। জি। এই প্রক্রিয়ার মাধ্যমে যে আপনি বলছিলেন যে প্রত্যেক বছর স্বচ্ছতা নিশ্চিত করেন, এবার যে সেই স্বচ্ছতা নিশ্চিত করা হবে সেই ব্যাপারে আপনি কি শতভাগ কিভাবে নিশ্চয়তা দিতে পারেন? আচ্ছা, একটি গ্রুপ শুধু অনুপস্থিত আমি জানি না ঠিক, তবে এখনো বলতে পারি যে একটি গ্রুপ হয়তো অনুপস্থিত থাকবে, সেটা হলো স্টেক হোল্ডার যারা অভিভাবক। তবে যে কমিটি থাকবে বিভিন্ন জায়গায়, যেমন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রতিনিধি থাকবেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিনিধি থাকবেন এবং স্কুল থেকে প্রতিনিধি থাকবেন। সকলের উপস্থিতিতে যখন লটারি হবে তখন আমি মনে করি যে এটি ট্রান্সপারেন্ট না হয়ে পারে না, ট্রান্সপারেন্ট হতেই হবে। রেবেকা সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকিং। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।